জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা, কাদের, কামাল সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ, খুশির হাওয়া আওয়ামী লীগে, থাকছে প্রতিবেদনে। হাইকোর্টের রুলে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা পড়ল, কপাল পুড়ছে ইউনুস, জামায়াত, এনসিপির, থাকছে প্রতিবেদনে। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। পল কাপুর দিল্লিতে কি ডিল করলেন, আওয়ামী লীগের লাভ হল কি, থাকছে প্রতিবেদনে। ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে, তারেক কোন পথে হাঁটবেন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাইকোর্টের রুলে জুলাই সনদের মৃত্যুঘণ্টা, কপাল পুড়ছে ইউনুস, জামায়াত, এনসিপির। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেদেশে ক্ষমতায় এসেছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তির জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এর পরবর্তী ১.৫ বছর বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত একটি জাতি। মোহাম্মদ ইউনুস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতির ছিটেফোঁটা উন্নতি করতে না পারলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচিত সরকারকে বিপদে ফেলার কাজটি সুচারুরূপে করে গিয়েছেন। তিনি এখনও বাংলাদেশ ছাড়েননি। জানা যাচ্ছে তিনি তার সরকারি বাসভবন যমুনাও ছাড়েননি। কারণ হিসেবে সামনে আসছে তার পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার অদম্য বাসনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ তার ঘনিষ্ঠ রাষ্ট্রগুলির মাধ্যমে তারেক রহমান সরকারের উপর চাপ সৃষ্টিও করে চলেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু মোহাম্মদ ইউনুসের স্বপ্ন এবার বোধহয় আইসিইউতে চলে যাচ্ছে। কারণ এবার গণভোট ও তার ফলাফল এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রুল জারি করল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করে জানতে চেয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য ১৬ ফেব্রুয়ারির চিঠি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না। সেই সঙ্গে বিচারপতিরা এও জানতে চেয়েছেন, গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। হাইকোর্ট রুল জারি করে বাংলাদেশের আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং ৮ আগস্টে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল। এরপরই ইউনুসের অন্তর্বর্তী সরকার একাধিক রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নেয়। বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়। আবার সেই সংস্কারের প্রস্তাবনা এক জায়গায় করতে একটি ঐক্যমত কমিশনও গঠন করেছিল ইউনুসের সরকার। সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করে অবশেষে ২০২৫ সালের ৭ অক্টোবর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত্যের রাজনৈতিক দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়েছিল। সেই সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত জানতে গত বছরের ১৩ নভেম্বর গণভোট অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই একসঙ্গে গণভোট হয় বাংলাদেশে, আর সেই গণভোটে হ্যাঁ জয়ী হয়। কিন্তু সংবিধান সংস্কারের সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও নির্বাচনের তফসিলের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের রিট আবেদন করেন। সেই রিটে উল্লেখ করা হয়, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। এসব কারণে গণভোটের ফলাফল যথাযথ ও বৈধ নয় বলেও দাবি করা হয়েছিল। রিটকারীর দাবি ছিল হাইকোর্ট যেন গণভোটের ফলাফল বাতিল করে দেয় এবং নির্বাচনী প্রক্রিয়াকে পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সেই রিট আবেদনের ভিত্তিতেই বাংলাদেশ হাইকোর্ট এবার রুল জারি করল। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এবং আইনজগদের একটা বড় অংশ অনেক আগে থেকেই দাবি করে আসছে ইউনুস সরকারের এই অধ্যাদেশগুলি অসাংবিধানিক। কিন্তু ইউনুসের আমলেও এমন রিট আবেদন হয়েছিল, কিন্তু সেগুলি খারিজ হয় পত্রপাঠ। এবার সরকার বদলেছে, ফলে নতুন আবেদনের ভিত্তিতে রুলও জারি করেছে আদালত। মনে করা হচ্ছে এবার বিচার ব্যবস্থা খোলা মনে কাজ করছে।
ফলে আইসিইউতে চলে যাওয়া মোহাম্মদ ইউনুস এবং তাদের দোসরদের স্বপ্নের মৃত্যু ঘটলেও ঘটতে পারে, কারণ যে সরকার পরিবর্তনের পরই আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পরিবর্তন হয়েছে। বিএনপি এবং তারেক রহমানের ঘনিষ্ঠরাই স্থান পেয়েছেন বিভিন্ন শীর্ষ পদে। একটি নির্বাচিত সরকার যে অসাংবিধানিক কোনো আদেশকে গুরুত্ব দেবে না, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিল বিএনপি। হাইকোর্টের রুলে জুলাই সনদের মৃত্যুঘণ্টা, কপাল পুড়ছে ইউনুস, জামায়াত, এনসিপির। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তথাকথিত গণ অভ্যুত্থানের পর সে দেশে ক্ষমতায় এসেছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তির জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এর পরবর্তী ১.৫ বছর বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত একটি জাতি। মোহাম্মদ ইউনুস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতির ছিটেফোঁটা উন্নতি করতে না পারলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচিত সরকারকে বিপদে ফেলার কাজটি সুচারুরূপে করে গিয়েছেন। তিনি এখনও বাংলাদেশ ছাড়েননি। জানা যাচ্ছে তিনি তার সরকারি বাসভবন যমুনাও ছাড়েননি। কারণ হিসেবে সামনে আসছে তার পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার অদম্য বাসনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ তার ঘনিষ্ঠ রাষ্ট্রগুলির মাধ্যমে তারেক রহমান সরকারের উপর চাপ সৃষ্টিও করে চলেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু মোহাম্মদ ইউনুসের স্বপ্ন এবার বোধহয় আইসিইউতে চলে যাচ্ছে, কারণ এবার গণভোট ও তার ফলাফল এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রুল জারি করল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করে জানতে চেয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য ১৬ ফেব্রুয়ারির চিঠি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না। সেই সঙ্গে বিচারপতিরা এও জানতে চেয়েছেন, গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। হাইকোর্ট রুল জারি করে বাংলাদেশের আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং ৮ আগস্টে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল। এরপরই ইউনুসের অন্তর্বর্তী সরকার একাধিক রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নেয়। বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়। আবার সেই সংস্কারের প্রস্তাবনা এক জায়গায় করতে একটি ঐকমত্য কমিশনও গঠন করেছিল ইউনুসের সরকার। সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করে অবশেষে ২০২৫ সালের ৭ অক্টোবর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের রাজনৈতিক দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়েছিল। সেই সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত জানতে গত বছরের ১৩ নভেম্বর গণভোট অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই একসঙ্গে গণভোট হয় বাংলাদেশে, আর সেই গণভোটে হ্যাঁ জয়ী হয়। কিন্তু সংবিধান সংস্কারের সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও নির্বাচনের তফসিলের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের রিট আবেদন করেন। সেই রিটে উল্লেখ করা হয়, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। এসব কারণে গণভোটের ফলাফল যথাযথ ও বৈধ নয় বলেও দাবি করা হয়েছিল। রিটকারীর দাবি ছিল, হাইকোর্ট যেন গণভোটের ফলাফল বাতিল করে দেয় এবং নির্বাচনী প্রক্রিয়াকে পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সেই রিট আবেদনের ভিত্তিতেই বাংলাদেশ হাইকোর্ট এবার রুল জারি করল। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এবং আইনজগদের একটা বড় অংশ অনেক আগে থেকেই দাবি করে আসছে, ইউনুস সরকারের এই অধ্যাদেশগুলি অসাংবিধানিক। কিন্তু ইউনুসের আমলেও এমন রিট আবেদন হয়েছিল, কিন্তু সেগুলি খারিজ হয় পত্রপাঠ। এবার সরকার বদলেছে, ফলে নতুন আবেদনের ভিত্তিতে রুলও জারি করেছে আদালত। মনে করা হচ্ছে এবার বিচার ব্যবস্থা খোলা মনে কাজ করছে। ফলে আইসিইউতে চলে যাওয়া মোহাম্মদ ইউনুস এবং তাদের দোসরদের স্বপ্নের মৃত্যু ঘটলেও ঘটতে পারে, কারণ যে সরকার পরিবর্তনের পরই আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পরিবর্তন হয়েছে। বিএনপি এবং তারেক রহমানের ঘনিষ্ঠরাই স্থান পেয়েছেন বিভিন্ন শীর্ষ পদে। একটি নির্বাচিত সরকার যে অসাংবিধানিক কোনো আদেশকে গুরুত্ব দেবে না, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিল বিএনপি। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ। ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল।
সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬ মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, ২৬ মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য, জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রমের বিভিন্ন ভিডিও। নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। সেই সব ভিডিওতে দেখা গিয়েছে কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও ঝটিকা মিছিল বা ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। প্রশ্ন উঠছে, এগুলি কি স্বতঃস্ফূর্ত নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দা সূত্র বলছে, ২৬ মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় আওয়ামী লীগ। এর রাজনৈতিক অর্থ হল সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি। এটা মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলে একাংশ মনে করছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হতে পারেন। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেফতার হলে কারাগার, আদালত, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মাজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে, দমনপীড়নের অভিযোগই অনেক সময় সংগঠনকে মজবুত করেছে, পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচার নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরি ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সেই দল মাঠেও ভালো রাজনীতি করতে পারে। ২৬ মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয় তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। হাসিনা মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে হাসিনা বলেন, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ২. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। বিএনপি সরকারের নাম না করে হাসিনা বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। পল কাপুর দিল্লিতে কি ডিল করলেন? আওয়ামী লীগের লাভ হল কি? দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়, অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে। আর এই এলাকাই এখন ভূ রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত। ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো বৈঠক করেছেন? যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম।
3 দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুসারে বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে, তেমনি সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, পল কাপুরের এই সফরে মার্কিন স্বার্থ নিয়েই বেশ আলোচনা হতে পারে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা। বিশ্লেষকদের মতে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তাদের স্বার্থ রক্ষা আগে করতে। সেদিক থেকে আওয়ামী লীগ বা নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকবে না ওয়াশিংটনের। সেটা পরবর্তী সময়েও হতে পারে। ঘটনা হল, ফেব্রুয়ারির শুরুতেই পল কাপুর চীনের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপে ভারতকে একটি গুরুত্বপূর্ণ মিত্র বলে অভিহিত করেছিলেন। ভারত কিভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান প্রচেষ্টাকে সমর্থন করবে সে সম্পর্কে বলতে গিয়ে পল কাপুর একটি শক্তিশালী ভারত কেবল চীনকে দূরে রাখে না, বরং কোনো একক আধিপত্যকে এই অঞ্চল দখল করতে বাধা দেয়। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ভারতে এলেন। ফলে পল কাপুরের এই সফর এবং সরকারি বৈঠকে যে আগাগোড়াই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েই বেশি আলোচনা হবে সেটা বলাই বাহুল্য। আগামী ৮ মার্চ লন্ডনে কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যোগ দেওয়ার কথা রয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে, কমনওয়েলথ বৈঠকের সাইডলাইনে খলিলুর ও জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হতে চলেছে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কের দূরত্ব কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু করা, বাংলাদেশে বন্ধ হয়ে থাকা ভারতের একাধিক প্রকল্প চালু করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে। ওয়াকিবহাল মহলের অভিমত, দিন কয়েকের ব্যবধানে খলিলুরের সঙ্গে পল কাপুরের বৈঠক, অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইউনূসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে। তারেক কোন পথে হাঁটবেন? বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার ঠিক আগেই এমন কয়েকটি কাজ করে গিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার কেউ কেউ বলছেন ইউনূসের এই কার্যকলাপ গোটা বিশ্বেই বিরল। আবার ক্ষমতা ছাড়ার আগে মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গিয়েছেন। আবার তার অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার মাত্র ৩ দিন আগে তড়িৎঘড়ি এবং অতি গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য শুল্ক চুক্তি করে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে ১০ ফেব্রুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার। তাতে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর ১ বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সুবিধা পাবেন। এই অন্তর্বর্তী সরকারের সময়ই বিশেষ নিরাপত্তা আইন ২০২১-এর ১২ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা বলে গত ২৩ ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময়ও বিতর্ক হয়েছিল, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। তার দাবি ছিল এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো বিষয় নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা ইউনূসের এই বিজ্ঞপ্তি নিয়ে অন্য মত দিচ্ছেন।
ঘটনা হল গত 10 ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনুস নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিলেন, তা এখন আর বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়, পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়। কিন্তু এই গেজেট নোটিফিকেশনটি আচমকায় গায়েব হয়ে গিয়েছে। বিজি প্রেস সূত্রে জানা যাচ্ছে, এ বিষয়ে সরকারি নির্দেশ অনুসরণ করেই তারা গেজেট বিজ্ঞপ্তিটি সরিয়ে দিয়েছেন। আর এটা যদি সত্যি হয়, তাহলে বিএনপি সরকারের সর্বোচ্চ মহল থেকেই নির্দেশ এসেছিল ধরে নিতে হবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদ ইউনুস প্রবলভাবে চাইছেন তাকে রাষ্ট্রপতি করা হোক। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনাও চালাচ্ছেন বলেই দাবি ওই বিশ্লেষকদের। প্রশ্ন হল, তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি রাষ্ট্রপতি পদের জন্য মোহাম্মদ ইউনুসকে মনোনীত করবে? যা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলখোলা হয়েছে, কিন্তু সম্প্রতি এই আলোচনা বৈধা পাচ্ছে। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে এই খলিলুর রহমানকেই তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। তাও আবার বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বিতর্কিত ওই উপদেষ্টাকে। অনেকের মতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সংযোগ এবং ধারাবাহিকতা প্রকাশ করে। আর সেই সূত্র ধরেই যদি তারেকের সরকার ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তারেক রহমানের মন্ত্রিপরিষদের তালিকায় না থাকা বিএনপির প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম রাষ্ট্রপতি হিসেবে আলোচিত হচ্ছে। আবার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভোটের পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের যে সুখ্যাতি করেছেন, তার ফলে রাষ্ট্রপতি হিসেবে তার থেকে যাওয়া সম্ভাবনাও রয়ে যাচ্ছে। এত কিছুর পরও মোহাম্মদ ইউনুসকেও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একজন বিরল বিকল্প হিসেবে মানুষ উড়িয়ে দিচ্ছে না। তাদের মতে পশ্চিমা দেশগুলির সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে গভীর সম্পর্ক রয়েছে এবং তা তিনি কাজে লাগাতেও পারেন। সেই দিক থেকে ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দিলে তারেক এর সুবিধা নিতে পারবেন। যদিও বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত, কিন্তু তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তাকে সরাতে হলে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে। এটা কি তারেক রহমান করবেন, নাকি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বসে গোল্ডেন হ্যান্ডশেকের রাস্তায় যাবেন? কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে গোটা বিষয়টা এখনও রহস্যে ঢাকা। কারণ তারেকের মন্ত্রিসভায় মার্কিন প্রভাব রয়েছে। আবার তারেক এবং বিএনপির বহু শীর্ষ নেতাই ব্যক্তিগত স্তরে মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন না। তাই ইউনুস রাষ্ট্রপতি হবেন নাকি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচারের কাঠগড়ায় উঠবেন, সেটা ভবিষ্যতই বলবে।